আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো আমি মাহির আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 10 নিয়ে। আমরা চেষ্টা করব এই চ্যাপ্টার 10টাকে খুব সংক্ষেপে এবং খুব সহজে শেষ করার। তো আমি অলরেডি এখানে কয়েকটা টপিকস নির্ধারণ করে রেখেছি, যেগুলো পড়লেই আসলে আশা করা যায় আমাদের চ্যাপ্টারটা পুরো রিকভার করা সম্ভব। এবং অবশ্যই আমরা ক্লাস শেষে কিছু এমসিকিউ দেখবো, যেগুলো মানে পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। কিছু শর্ট কোয়েশ্চেন্স দেখবো, অ্যান্ড দেন দেখবো হচ্ছে সৃজনশীল টাইপ কিছু সলভ করার চেষ্টা করব। সো প্রথমে শুরু করা যাক চ্যাপ্টারের প্রথম পেজে যে টপিক, সেটা হচ্ছে খনিজ সম্পদ। সো খনিজ সম্পদ, এটা ডেফিনেশন বইয়ে দেওয়া আছে, তারপরে আমি বলতেছি মুখে এমনি যে খনিজ সম্পদ হচ্ছে আমাদের পৃথিবীতে মাটির উপরিভাগে বা মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা বিভিন্ন প্রকার প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ধাতু অধাতু ইত্যাদি পেয়ে থাকি, তাদেরকে আমরা খনিজ সম্পদ বলি। তো এখন এই খনিজ সম্পদের উপর ভিত্তি করে, মানে এই খনিজ সম্পদ থেকে ধাতু অধাতু নিষ্কাশন পদ্ধতির উপর ভিত্তি করে খনিজ পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্মাল খনিজ, আর একটা হচ্ছে আকরিক, যেটা আমরা এই যে 2 নম্বর টপিকে এখন চলে আসছি। সো আকরিক কি? আকরিক হচ্ছে যে সমস্ত খনিজ থেকে আমরা লাভজনক উপায়, অর্থাৎ মানে কস্ট একটু কম পড়বে, লাভজনক উপায় আমরা ধাতুকে নিষ্কাশন করতে পারি বা ধাতুকে সংগ্রহ করতে পারি, সেগুলোকে আমরা বলতেছি আকরিক। অন দি আদার হ্যান্ড খনিজ হচ্ছে মানে মানে আকরিক যদি হয় তাহলে সেটা অ্যাট দ্য সেম টাইম খনিজ, বাট সব খনিজই কিন্তু আকরিক নয়, কারণ যে সকল খনিজ থেকে আমরা লাভজনক উপায় ধাতুকে নিষ্কাশন করতে পারি না, সেগুলোকে কিন্তু আমরা আকরিক বলতে পারি না। সো আশা করি খনিজ আর আকরিকের মধ্যে মানে সম্পর্কটা কোথায় এবং এই ডেফিনেশনটা ক্লিয়ার। এখন আমরা আসি শিলা। শিলা জিনিসটা কি? কতগুলো খনিজ যখন একসাথে হয়ে কিছু শক্ত কণা তৈরি করে এবং এই শক্ত কণা মিশ্রিত হয়ে যে পদার্থ তৈরি করে, তাকেই বলা হয় শিলা। এখন বইয়ে আরো অনেক কিছু দেওয়া আছে, সো আমি ওগুলো আরো এক্সাজুরেটলি বলার কিছু নেই, বই পড়লেই বোঝা যাবে। সো এখন আমরা ডিরেক্ট মেইন টপিকে চলে আসি, দ্য মেইন টপিক অফ দিস চ্যাপ্টার। ওকে, এটাই মূলত পরীক্ষায় আসে বেশিরভাগ ক্ষেত্রে, সৃজনশীলের গ আর ঘ এর ক্ষেত্রে, ধাতু নিষ্কাশন পদ্ধতি। সো ধাতু নিষ্কাশন অর্থাৎ খনিজ থেকে আমরা কিভাবে ধাতুটাকে আলাদা করে আনবো। একটা খনিজের ভিতরে আমরা যখন একটা খনিজ থেকে ধাতু বা অধাতুকে সংগ্রহ করব, তখন সেই ধাতু বা অধাতুকে সংগ্রহ করতে কিছু স্টেপস ফলো করতে হয়। সো সো সেই স্টেপসগুলোকে ফলো করা মানে করে যে আমরা ধাতুটাকে নিষ্কাশন করব, সেটাই আসলে ধাতু নিষ্কাশন। সো আমরা দেখি ধাতু নিষ্কাশন পদ্ধতিটা কিভাবে সলভ হয়। তো এখন আমরা শিখবো হচ্ছে আকরিক থেকে কিভাবে ধাতুটাকে আমরা নিষ্কাশিত করব বা ধাতুটাকে নিয়ে আসবো। আমরা তো বুঝলাম যে খনিজ কি। খনিজ হচ্ছে এমন একটি মিনারেল, মানে খনিজের ইংলিশই হচ্ছে মিনারেল। এটা হচ্ছে মানে এখান থেকে আমরা ধাতুটাকে পেয়ে থাকি বা ধাতু বা অধাতুটাকে পেয়ে থাকি। যদি লাভজনক উপায়ে ধাতুটাকে পাই সেই খনিজ থেকে, তাহলে তখন সেই খনিজকে আমরা আকরিক বলতেছি। ঠিক আছে? সো আকরিক হলেই খনিজ, বাট খনিজ হলে সেটা আকরিক নাও হতে পারে। এখন দেখি যে ধাতু নিষ্কাশন যে করব, মানে আকরিক থেকে যে ধাতুটাকে আনতে চাই, সেই ধাতুটাকে আনতে হলে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আকরিককে প্রথমে আমাদের চূর্ণ বিচূর্ণন করতে হবে। অর্থাৎ আকরিকটা আমরা মাটি থেকে উত্তোলন করলাম, এখন এটাকে আমরা চূর্ণ বিচূর্ণন করব, মানে একদম পুরো স্ম্যাশ করব। স্ম্যাশ করার জন্য প্রথমে আমাদের একটা জো ক্র্যাশার নামের একটা মেশিন আছে, সেই জো ক্র্যাশারের মাধ্যমে সেই আকরিকগুলোকে ছোট ছোট টুকরায় ভাগ করব এবং বল ক্র্যাশারের মাধ্যমে একদম পুরো মিহি দানায় বা পাউডারে পরিণত করে দেব। সো আকরিকের চূর্ণ বিচূর্ণন ইজ ডান। দেন আকরিকের ঘনীকরণ। আকরিকের ঘনীকরণ বলতে বোঝাচ্ছে যে আকরিকের মধ্যে তো অনেক ধরনের অপদ্রব্য বা খনিজ মল বা ভিতরে ময়লা বলতে পারি, ময়লা মিশে থাকে। সো সেই ময়লাগুলোকে আমরা দূর করব বা দূরীকরণ পদ্ধতিটাই হচ্ছে আকরিকের ঘনীকরণ। এখন এই আকরিকের ঘনীকরণ হচ্ছে 4 ধরনের।
হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ। এখন আমরা সব সময় কিন্তু একটা স্টেপ ফলো করেই কিন্তু আমরা আকরিকের ঘনীকরণটা করতে পারবো না। এক একটা আকরিকের ক্ষেত্রে এক একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সো এটা গেল আকরিকের ঘনীকরণ। আমরা কিছুক্ষণ পর উদাহরণ দেখব কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন পদ্ধতি ইউজ করব এই আকরিক ঘনীকরণটা সম্পন্ন করার জন্য। এরপর হচ্ছে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, মানে যে আকরিকটাকে ঘনীকৃত করলাম সেটাকে অক্সাইডে রূপান্তর করব। তারপর সেই অক্সাইড থেকে বা ধাতব অক্সাইড থেকে আমরা সেই মুক্ত ধাতুটাকে নিষ্কাশন করবো বা আমাদের কাঙ্ক্ষিত সেই ধাতুটাকে পেয়ে যাব। দ্যাটস ইট, সিম্পল অ্যান্ড ফাইন। নাও এখন আমরা উদাহরণ দেব এটা। আচ্ছা, তার আগে আমরা দেখি যে আকরিকের ঘনীকরণ, যে হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ, কোন কোন ক্ষেত্রে আমরা কোনটা পদ্ধতি অবলম্বন করব। হাইড্রোলাইটিক পদ্ধতি অবলম্বন করব যখন আকরিকটা অক্সাইডে থাকবে। অক্সাইড জাতীয় আকরিকের ক্ষেত্রে আমরা হাইড্রোলাইটিক পদ্ধতি ব্যবহার করি। ফেনা ভাসমান পদ্ধতি যখন আকরিকটা সালফাইড জাতীয় হয় তখন আমরা ফেনা ভাসমান পদ্ধতি অবলম্বন করি। সে ফর এক্সাম্পল পিবিএস বা গ্যালেনা, এটা একটা সালফাইড জাতীয় আকরিক, রাইট? সো এই ক্ষেত্রে আমরা ফেনা ভাসমান পদ্ধতি ইউজ করতেছি। আর রাসায়নিক পদ্ধতি সে সকল ক্ষেত্রে আমরা ইউজ করব যখন দেখব যে মানে আকরিকের মধ্যে আকরিক অথবা খনিজ মল যে কোনো একটা অন্য পদার্থের সাথে বিক্রিয়া করতেছে, বাট অন্যটার সাথে বিক্রিয়া করতেছে না। অর্থাৎ মানে একটা পদার্থ আকরিকের খনিজ মল অথবা ধাতুর যে কোনো একটার সাথে বিক্রিয়া করতে পারে, বাট অন্যটার সাথে বিক্রিয়া করতে পারে না। যদি এরকম অবস্থা হয় তখন আমরা রাসায়নিক পদ্ধতি অবলম্বন করি। দেন হচ্ছে আমরা চৌম্বকীয় পৃথকীকরণ। এটা শব্দ শুনে আমরা বুঝতে পারতেছি যে এটা আয়রন জাতীয় পদার্থের ক্ষেত্রেই হয়ে থাকে। সো তারপর হচ্ছে আকরিককে ঘনীকরণ করার পর সেই ঘনীকৃত আকরিককে আমরা অক্সাইডে রূপান্তর করব। অক্সাইডে রূপান্তর করার দুইটা পদ্ধতি আছে, এখানে লিখতে ভুলে গেছি যে অক্সাইডে রূপান্তর করব আমরা দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে তাপজারণ পদ্ধতি আর একটা হচ্ছে ভস্মীকরণ পদ্ধতি। নাই আপাতত ধারণা নিয়ে রাখি মানে কোন কোন স্টেপে আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করতেছি। সো এরপর হচ্ছে ধাতব অক্সাইড থেকে মুক্ত ধাতু নিষ্কাশন, অর্থাৎ ফাইনাল স্টেপ। আমরা প্রথমে কি করলাম, আকরিককে ভাঙলাম, চূর্ণ বিচূর্ণ করলাম, তারপর আকরিককে ঘনীকরণ করলাম বা আকরিককে ধুইলাম আর কি, শুদ্ধ ভাষা মানে খাঁটি বাংলা যদি বলি যে আকরিক থেকে ময়লাটা পরিষ্কার করলাম। তারপর আকরিককে আমরা অক্সাইডে রূপান্তর করলাম। অক্সাইডে রূপান্তর করার পর আমরা সেই অক্সাইড থেকে, ধাতব অক্সাইড থেকে সেই আমাদের ধাতুটাকে নিষ্কাশন করতে পারলাম। দ্যাটস ইট। সো এভাবে আমরা আকরিক থেকে ধাতুটা নিষ্কাশন করতে পারি। আচ্ছা, এবার আমরা একটু এক্সাম্পলে যাই। সো বক্সাইট, অ্যালুমিনিয়াম ধাতু। আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম একটা ধাতু, রাইট? এই অ্যালুমিনিয়াম ধাতুর একটা আকরিকের নাম হচ্ছে বক্সাইট। Al2O3 এটা হচ্ছে বক্সাইট। ওকে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের একটা আকরিক। এই আকরিক থেকে আমরা কিভাবে অ্যালুমিনিয়াম ধাতুটাকে নিষ্কাশন করব, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন এটা মাস্ট আসে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি দিব হচ্ছে 3 স্টার। এবার আমরা দেখার চেষ্টা করি কিভাবে বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করব। সো ফার্স্ট অফ অল আকরিকের চূর্ণ বিচূর্ণ, অর্থাৎ এটাকে আমরা টুকরো করব। আকরিকের চূর্ণ বিচূর্ণ কিভাবে করব? প্রথমে জো ক্রাশারের সাহায্যে আমরা এটাকে ছোট দানায় ছোট টুকরায় ভাগ করব, তারপর বল ক্রাশারের সাহায্যে একদম পাউডার করে দিব। দ্যাটস ইট, আকরিকের ঘনীকরণ কমপ্লিট, আকরিকের চূর্ণ বিচূর্ণ কমপ্লিট। এরপর আমরা আকরিকের ঘনীকরণ করব বা আকরিকটাকে ধুইব বা পরিষ্কার করব। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে এটা এমন একটা আকরিক যেখানে আকরিক বা খনিজ মল যে কোনো একটা অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে, বাট মানে একটা পদার্থ এই আকরিক অথবা খনিজ মলের যে কোনো একটার সাথে বিক্রিয়া করে, বাট অন্যটার সাথে বিক্রিয়া করতে পারে না। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে
রাসায়নিক পদ্ধতি। সো এটা আমাদের ক্যাচ করতে হবে কোন কোন ক্ষেত্রে কোন কোন স্টেপ আসলে ফলো করা দরকার, এটাই হচ্ছে চ্যাপ্টারের মূল থিম। আচ্ছা, এবার দেখা যাক রাসায়নিক পদ্ধতিটা যে আমরা অবলম্বন করবো সেটা কিভাবে। অবভিয়াসলি একটা বইয়ে দেওয়া আছে, প্যারা নেওয়ার কিছু নেই, বাট তারপর আমি দেখাই দিতেছি। সো বক্সাইটটাকে প্রথমে আমাদেরকে এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যোগ করতে হবে, অর্থাৎ বিক্রিয়া করতে হবে। সো করি Al2O3 into 2H2O plus সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আচ্ছা, সোডিয়াম অ্যালুমিনেট NaLO2, তারপর উৎপন্ন হবে হচ্ছে পানি। ওকে, সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন হবে। এখন এই যে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হইল, এই সোডিয়াম অ্যালুমিনেটকে পরবর্তীতে আমরা পানির সাথে আবার বিক্রিয়া করব, সাথে পানির বিক্রিয়া করব, ফলে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর উৎপন্ন হবে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো কি করলাম আমরা প্রথমে বক্সাইড নিলাম, বক্সাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট NaLO2, দেন পাইলাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেটকে আমরা পানির সাথে বিক্রিয়া করলাম, সোডিয়াম অ্যালুমিনেটকে পানির সাথে বিক্রিয়া করে আমরা পাচ্ছি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এবার যেটা করতে হবে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাইছি, এই যে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাইলাম, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব, যার মাধ্যমে আমরা কি পাবো, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এটাকে আমরা বলতেছি অ্যালুমিনিয়াম অক্সাইড। আর পাচ্ছি হচ্ছে আর পাবো হচ্ছে H2O, দ্যাটস ইট। ওকে, সো কি করলাম ওভারঅল রিক্যাপ করি। আমরা প্রথমে বক্সাইড নিলাম Al2O3 into 2H2O, এটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালাম, যার মাধ্যমে আমরা সোডিয়াম অ্যালুমিনেট পাইলাম NaLO2, তারপর পাইলাম হচ্ছে পানি, রাইট। এখন এই সোডিয়াম অ্যালুমিনেটকে আমরা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করেছি, সোডিয়াম অ্যালুমিনেট পানির সাথে বিক্রিয়া করে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, রাইট। তারপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলাম এবং পেলাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর পানি। এখন যে অ্যালুমিনিয়াম অক্সাইড পাইলাম, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি যে রাসায়নিক পদ্ধতি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাসায়নিক পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অলরেডি পেয়ে গেছি, বাট এই যে একটা স্টেপ করলাম, এই যে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে উত্তপ্ত করে আমি অলরেডি অক্সাইড পেয়ে যেতেছি। অক্সাইড, ও যে মনে আছে যে আমরা বলছি যে প্রথমে আমরা আকরিকে চূর্ণ বিচূর্ণন করব, আকরিকের ঘনীকরণ করব, তারপর এই যে ঘনীকরণ করা শেষ হওয়ার পর আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাইছি, তারপর ঘনীকরণ করার পর আমরা আকরিককে অক্সাইডে রূপান্তর করব, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। তো যখন অক্সাইডে রূপান্তর করছি তখন আমি কিন্তু তাপ দেওয়ার মাধ্যমে এটাকে অ্যালুমিনিয়াম অক্সাইডে অলরেডি রূপান্তর করে ফেলছি। তো যখন আমরা খেয়াল করব যে তাপ দিয়ে মানে বাতাসের অনুপস্থিতিতে, এখানে কিন্তু কোনো অক্সিজেনের অনুপস্থিতি আছে নাই, তো এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে আমি তাপ দেওয়ার মাধ্যমে আমি ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করছি। তো এই পদ্ধতিটাকে আমরা বলবো ভস্মীকরণ পদ্ধতি, অর্থাৎ এই ভস্মীকরণ পদ্ধতির মাধ্যমে আমি এই ঘনীকৃত আকরিকটাকে, এই যে ঘনীকৃত আকরিক, এই ঘনীকৃত আকরিককে আমি অক্সাইডে রূপান্তর করতে পারছি ভস্মীকরণ পদ্ধতির মাধ্যমে। তো এখন আমাদের খেয়াল করতে হবে কোন কোন পদার্থের সময় আমরা ভস্মীকরণ পদ্ধতি অবলম্বন করব, ভস্মীকরণ পদ্ধতি অবলম্বন করে অক্সাইডে রূপান্তর করব, আর কোন কোন পদার্থের ক্ষেত্রে আমরা তাপজারণ পদ্ধতি অবলম্বন করে অক্সাইডে রূপান্তর করব। সো মেইনলি বইয়ে একটাই দেওয়া যে যখন হাইড্রোক্সাইড মানে এখানে যদি কার্বনেট থাকে বা হাইড্রোক্সাইড এরকম যদি কিছু থাকে তখন আমরা ভস্মীকরণ পদ্ধতি অবলম্বন করি, বাট যদি সালফাইড জাতীয় আকরিক থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তাপজারণ পদ্ধতি অবলম্বন করি, অর্থাৎ তাপজারণের ক্ষেত্রে এখানে অক্সিজেন উপস্থিত থাকে। ফর এক্সাম্পল, যদি একটা এক্সাম্পল দেই, জিঙ্ক সালফাইড এটাকে যদি অক্সিজেনের উপস্থিতিতে আমরা পুরাই বা উত্তপ্ত করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ZnO প্লাস সালফার ডাইঅক্সাইড। ওকে, সো
এই ক্ষেত্রে আমরা অক্সিজেনের উপস্থিতিতে এটাকে পুরাইয়া অক্সাইডে রূপান্তর করতে পারছি। ঠিক আছে, সো দ্যাটস ইট, আমরা ধাতব অক্সাইডে রূপান্তর করতে পারলাম। এখন ধাতব অক্সাইড থেকে আমরা কি করবো, মুক্ত ধাতু মানে ধাতু মুক্ত করবো। সো আবার রিক্যাপ করি যে আকরিককে চূর্ণ বিচূর্ণ করলাম, আকরিককে ধইলাম বা ঘনীকরণ করলাম, ঘনীকরণ করার পর আমরা আকরিককে অক্সাইডে রূপান্তর করলাম। এই যে অক্সাইডে রূপান্তর হয়েছে, অক্সাইডে রূপান্তর হওয়ার পর এখন আমরা করব সেই অক্সাইড থেকে ধাতুটাকে নিষ্কাশন করব। তো ধাতুটাকে নিষ্কাশন করার জন্য আমাদেরকে রিডাকশন পদ্ধতি বা বিজারণ পদ্ধতি অবলম্বন করতে হবে। তো বিজারণ পদ্ধতি অলরেডি দেখেছিলাম, ওই আগের যে পেজটা দেখছিলাম ধাতু নিষ্কাশন লিখে যে আমি একটা স্টেপ লিখছিলাম, ওটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো বিজারণ পদ্ধতিটা কিন্তু 3 ধরনের। এবার দেখি কখন আমরা কার্বন বিজারণ ইউজ করব, কখন স্ববিজারণ ইউজ করব, কখন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ইউজ করব। কার্বন বিজারণকে বলা যায় কার্বন মেথড অফ রিডাকশন। ওকে, এবার দেখি যে আমরা মানে আমরা এখন আপাতত এত ক্লিয়ার যদি নাও বুঝি, আমরা যখন এখানে আসবো মানে কয়েকটা ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশন করবো তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো এখন দেখি কার্বন বিজারণ কখন ইউজ করবো, যখন দেখবো যে যে সকল ধাতুগুলো সক্রিয়তা সিরিজের মধ্যম লেভেলে অবস্থান করে, মধ্যম সক্রিয় ধাতু, সে সকল ধাতুর ক্ষেত্রে আমরা কার্বন বিজারণ ইউজ করি। ফর এক্সাম্পল আমাদের বইয়ে 242 নম্বর পেজে দেওয়া আছে যে মধ্যম সক্রিয় ধাতুগুলো কোনগুলা, জিঙ্ক, ফেরাম এন্ড লেড, এই 3টা হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। সো যখনই মধ্যম সক্রিয় ধাতু থাকবে তখনই আমরা কার্বন বিজারণ পদ্ধতি অবলম্বন করব। অর্থাৎ এই কার্বন বিজারণ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আমরা সেই আকরিক থেকে কাঙ্ক্ষিত ধাতুটাকে নিষ্কাশন করতে পারবো। আর স্ববিজারণ পদ্ধতি হচ্ছে যে সকল ধাতুগুলো সক্রিয়তা সিরিজের একদম নিচে অর্থাৎ কম সক্রিয় ধাতু, সে সকল ধাতুর ক্ষেত্রে আমরা সে সকল আকরিকের ধাতু থেকে আমরা ধাতুকে নিষ্কাশন করার জন্য আমরা এই পদ্ধতি ইউজ করে থাকি। আর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ হচ্ছে যে সকল ধাতুগুলো সক্রিয়তা সিরিজের একদম টপ লেভেলে তাদেরকে আমরা তাদের আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ করে থাকি। ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে অধিক সক্রিয় ধাতু। সো এই ধাতুর আকরিকগুলা থেকে যখন আমরা ধাতুটাকে নিষ্কাশন করব, আলাদা করে আনবো, তখন আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ করব। সো এই যে অ্যালুমিনিয়াম, আমরা এই মাত্র এক্সাম্পল দেখলাম, অ্যালুমিনিয়ামের একটা আকরিক কি বলি, Al2O3 2H2O, অর্থাৎ বক্সাইড। এই বক্সাইডকে আমরা কি করছিলাম মনে আছে কি, আমরা প্রথমে এই আকরিকটাকে চূর্ণ বিচূর্ণ করছিলাম, তারপর আকরিকের ঘনীকরণ করছিলাম মানে আকরিকটাকে ধুইছিলাম, তারপর হচ্ছে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করেছিলাম, মনে আছে? অক্সাইডে রূপান্তর করে কি পেয়েছিলাম, AlOH3, অর্থাৎ এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ছিল, বাট অক্সাইডে রূপান্তর করে পাইছিলাম আমি Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, রাইট? সো এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে এখন আমরা কিভাবে জাস্ট অ্যালুমিনিয়ামটা আনতে পারবো, কিভাবে এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে জাস্ট আমি অ্যালুমিনিয়ামটাকে আনতে পারবো, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ। কেন? কারণ এই অ্যালুমিনিয়াম হচ্ছে উচ্চ সক্রিয় শ্রেণীর ধাতু, যার কারণে আমরা এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইডকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ করার মাধ্যমে অ্যালুমিনিয়ামটাকে পাইতেছি। দেখছে, আশা করি কথাগুলো সহজ সরল লাগতেছে, যদি না হয় আমাকে জানাবেন অবশ্যই। এবার দেখি যদি অ্যালুমিনিয়াম না থেকে যদি জিঙ্ক থাকতো, ধরা যাক জিঙ্ক সালফেট, ঠিক আছে, জিঙ্ক সালফেটকে আমরা চূর্ণ বিচূর্ণন করলাম, তারপর ঘনীকরণ করলাম। আচ্ছা, যদি আমরা চূর্ণ বিচূর্ণন করি তাহলে আমরা আকরিকের চূর্ণ বিচূর্ণনটা কিভাবে করব? যদি সালফাইড জাতীয় থাকে তাহলে চূর্ণ বিচূর্ণন করব হচ্ছে যোগ রেশনের মাধ্যমে, বল রেশনের মাধ্যমে চূর্ণ বিচূর্ণন করবো। এটা সবগুলা আকরিকের ক্ষেত্রে এটা করব, বাট আমরা এটাকে ঘনীকরণ করব হচ্ছে কিভাবে,
তেল ফেনা ভাসমান পদ্ধতিতে, কেননা এটা হচ্ছে সালফাইড জাতীয় আকরিক। সালফাইড জাতীয় আকরিকের ক্ষেত্রে আমরা ঘনীকরণ করি হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। এবার আকরিকের ঘনীকরণ, তারপর হচ্ছে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। সো অক্সাইডে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে, মনে আছে যে সালফাইড জাতীয় আকরিককে অক্সাইডে রূপান্তর করতে হলে আমাদের অক্সিজেনের উপস্থিতিতে এটাকে পুরাইতে হবে। পুরানোর ফলে আমরা কি বলবো, ZnO অক্সিজেন, এই যে অক্সাইড জেড জিঙ্ক অক্সাইড, অর্থাৎ অক্সাইডের রূপান্তর হয়ে গেছে। জিঙ্ক অক্সাইড এন্ড সালফার ডাইঅক্সাইড এই দুটো জিনিস উৎপন্ন হয়। সো এখন এই জিঙ্ক অক্সাইড থেকে আমরা জিঙ্কটাকে কিভাবে আনবো, ফার্স্টে আমাদের দেখতে হবে এই জিঙ্কটা কোন ধাতু, উচ্চ সক্রিয় ধাতু নাকি মধ্যম সক্রিয় ধাতু নাকি কম সক্রিয় ধাতু। এটা হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। মধ্যম সক্রিয় ধাতুর ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। সো ইউজ করি ZnO প্লাস কার্বন, এটাই আসলে কার্বন বিজারণ পদ্ধতি। যখন দেখবো মধ্যম সক্রিয় ধাতুর অক্সাইড, তখনই আমরা তার সাথে কার্বন যুক্ত করার মাধ্যমে আমরা জিঙ্ক বা যে কোনো মধ্যম সক্রিয় ধাতুকে আলাদা করতে পারবো। সো জিঙ্ক অক্সাইড, এটাকে যখন আমরা কার্বনের সাথে বিক্রিয়া করবো তখন আমরা পাবো জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড, রাইট? হ্যাঁ, বইয়ের 243 নম্বর পৃষ্ঠা এগুলো সব দেওয়া আছে। যেমন যেমন এখানে দেওয়া আছে ফেরাস অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সরি ক্যালসিয়াম না, কপার অক্সাইড, ঠিক আছে, তারপর লেড অক্সাইড, এগুলো সব দেওয়া আছে। ওকে, এবার দেখি কার্বন বিজারণ গেল, এবার আসি স্ববিজারণ। কার্বন বিজারণ আশা করি বোঝা গেছে, এবার আসি স্ববিজারণ। স্ববিজারণ কি? এতক্ষণ আমরা দেখলাম যে জিঙ্ক সালফেট এটা ছিল হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু এবং এটার সাথে সালফার যুক্ত থাকার কারণে এটা জিঙ্ক সালফাইড হয়েছে। এই জিঙ্ক সালফাইড থেকে আমরা করছি জিঙ্ক অক্সাইড। কিভাবে? তাপজারণ পদ্ধতি, অক্সিজেনের উপস্থিতিতে এটাকে পুরাইছি, যার কারণে জিঙ্ক অক্সাইড পেয়েছি। এখন এই জিঙ্ক অক্সাইডকে আমরা কি করব, জিঙ্ক অক্সাইডকে কার্বন বিজারণ করব, মানে কার্বনের মাধ্যমে এটাকে অক্সিজেনকে বিজারিত করব, ঠিক আছে? কার্বনের মাধ্যমে অক্সিজেনটাকে আমরা সরায় দিব, দ্যাটস ইট। তাহলে আমরা কি পাই, জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। একইভাবে ফেরাস অক্সাইড এর কথা চিন্তা করি, এখানে ফেরাম হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু, কার্বন যুক্ত করার মাধ্যমে আমরা পেতেছি ফেরাম প্লাস কার্বন মনোক্সাইড, দ্যাটস ইট। এটাই হচ্ছে কার্বন বিজারণ। এবার দেখি স্ববিজারণ। স্ববিজারণ কি? এতক্ষণ তো দেখলাম যে কিভাবে আসলে মানে আমরা বিজারক যোগ করে, এই যে কার্বন যোগ করছিলাম জিঙ্ক অক্সাইডের সাথে আমরা কার্বন বিজারক যোগ করে আমরা বিজারিত করছিলাম, রাইট? বাট মানে স্ববিজারণ পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা আসলে কম সক্রিয় ধাতুর ক্ষেত্রে হয়ে থাকে, মানে যেগুলো সক্রিয়তা সিরিজের একদম নিচের লেভেলে, জিঙ্ক, ফেরাম, লেড, এই তিনটার পরে বাকি যা আছে নিচে সবগুলাই কম সক্রিয় ধাতু। আর সেই কম সক্রিয় ধাতুর ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে স্ববিজারণ পদ্ধতি। আর এই স্ববিজারণ পদ্ধতিটা হচ্ছে মানে এমন একটা পদ্ধতি যেখানে কোনো বিজারক যোগ করা লাগে না, খালি উত্তপ্ত করলেই এটার বিজারণ হয়ে যায়, ঠিক আছে? তো আমরা তো পড়তেছি বিজারণ, রাইট? মানে কিভাবে আমরা অক্সাইড জাতীয় আকরিক থেকে আমরা বিজারণ পদ্ধতি অবলম্বন করে সেই অক্সাইড জাতীয় আকরিক থেকে আমাদের কাঙ্ক্ষিত ধাতুটাকে পেয়ে থাকবো। তো এখন আমরা দেখি কপারের কথা চিন্তা করি। কপার তারপর হচ্ছে সক্রিয়তা সিরিজের সবচেয়ে নিচের গুলো হচ্ছে হাইড্রোগ্রাম, সিলভার, ঠিক আছে? এগুলো হচ্ছে সক্রিয়তা সিরিজ একদম নিচের লেভেলে। সো এদের ক্ষেত্রে স্ববিজারণ হয়, অর্থাৎ এখানে কোনো আলাদাভাবে বিজারক যোগ করা লাগে না, খালি উত্তপ্ত করলেই এগুলা থেকে আমরা ধাতুটাকে একদম ডিরেক্টলি পেয়ে যাবো। ফর এক্সাম্পল চালকোসাইড একটা কমন একটা উদাহরণ। চালকোসাইড, এই চালকোসাইডকে যখন আমরা অক্সিজেনের উপস্থিতিতে পুরাবো, যেহেতু এটা সালফাইড জাতীয় আকরিক, তাই এক্ষেত্রে আমরা একে অক্সাইডে যখন রূপান্তর করবো তখন অক্সিজেনের উপস্থিতিতে একে বিক্রিয়া করাবো, তখন যেটা হবে সেটা হচ্ছে কপার অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। সো এখন যে কপার অক্সাইড উৎপন্ন হয়েছে বিক্রিয়ায়, এই কপার অক্সাইডই আবার চালকোসাইডের সাথে বিক্রিয়া করবে, এটাই স্ববিজারণ।
চালকোসাইডের সাথে যখন বিক্রিয়া করবে কপার অক্সাইড, তখন কি হবে? তখন উৎপন্ন হবে, আচ্ছা আলাদা করে লিখি, চালকোসাইডের সাথে যখন আবার কপার অক্সাইড বিক্রিয়া করবে তখন উৎপন্ন হবে হচ্ছে কপার প্লাস কি বলেন তো, সালফার ডাইঅক্সাইড। দ্যাটস ইট। ওকে, সো এটাই হচ্ছে সবিজারণ। এখানে কিন্তু আলাদাভাবে আমি কোনো কার্বন, ওই যে যেমন জিঙ্ক অক্সাইড থেকে আমরা জিঙ্ক ধাতু নিষ্কাশনের সময় কি করছিলাম, কার্বন ইউজ করছিলাম, বাট এখানে কিন্তু আমি কোনো বিজারকই যোগ করি না, কার্বনের মতো কোনো বিজারকই যোগ করি না, জাস্ট উত্তপ্ত করছি, আর উত্তপ্ত করার মাধ্যমে সেই বিক্রিয়ার ওই উৎপাদটাই বিক্রিয়কের সাথে আবার বিক্রিয়া করে কপার আমার ধাতুটাকে ফিরিয়ে দিল, কাঙ্ক্ষিত ধাতুটাকে, আর সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করলো। দ্যাটস ইট। সো এটা ছিল সবিজারণ। সবিজারণ পদ্ধতিতে আমরা কিভাবে আর কি অক্সাইড জাতীয় আকরিক থেকে ধাতুটাকে নিষ্কাশন করতে পারি। এবার আসি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিচরণ, এন্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা মানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে 3 স্টার দিছিলাম, বক্সাইড। এই বক্সাইডকে যখন আমরা নিষ্কাশন করব, বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতুটাকে নিষ্কাশন করব, তখন আমাদের এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিচরণ করা লাগবে। যখন আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়েছিলাম Al2O3, সেই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে এখন আমরা কি করব, বিজারিত করব, রাইট? বিজারিত করতে হলে কি আগে দেখতে হবে, এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে উচ্চ সক্রিয় ধাতু, যার কারণে এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ মাধ্যমে বিচরণ করব। সো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিচরণ কিভাবে করে, এক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি প্রথমে এটাকে গলাই কথাতে আমরা জানি অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াসে গলে যায়। সো এই 2050 ডিগ্রি সেলসিয়াস তো এত তাপ উৎপন্ন করা সম্ভব না। সো এক্ষেত্রে আমরা ক্রায়োলাইট নামের একটা জিনিস ইউজ করি, Na3Al(F6). এই ক্রায়োলাইট যখন এখানে মিশাই তখন এর গলনাঙ্ক নেমে আসে হচ্ছে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস। তখন এটা সহজে গলানো সম্ভব হয়, এবং গলানোর পর আমরা সেই গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে হচ্ছে আমরা কি করি, গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে একটা স্টিলের পাত্রে নিই। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডকে ক্রায়োলাইটের সাথে যোগ করার পর গলানোর পর সেই তরল অ্যালুমিনিয়াম অক্সাইডকে একটা স্টিলের পাত্রে নিব। সেই স্টিলের পাত্রটা অনেকটা এরকম দেখতে। সেই স্টিলের পাত্রটা অনেকটা এরকম দেখতে। সো এই ক্ষেত্রে একটু খেয়াল করি যে এই স্টিলের পাত্রটা হবে গ্রাফাইট কার্বনের আস্তরণযুক্ত, এগুলো হবে গ্রাফাইট কার্বনের আস্তরণযুক্ত। আর এখানে আমরা 2টা কার্বন দণ্ড নিব। কি দণ্ড নিব? কার্বন দণ্ড। এই যেগুলো হচ্ছে কার্বন দণ্ড, এবং এমন ভাবে প্রবেশ করবো যাতে এই স্টিলের সাথে স্পর্শ না করে। তারপর এইগুলো হচ্ছে কার্বন দণ্ড। এটা হচ্ছে গ্রাফাইটের কার্বন, মনে রাখবেন গ্রাফাইটের কার্বন। এখন আমরা একটা ব্যাটারি আনবো, ঠিক আছে? একটা ব্যাটারি আনবো, সেই ব্যাটারির ধনাত্মক প্রান্তকে আমরা এই যে এই কার্বনের সাথে যুক্ত করব। যদি আচ্ছা আমরা এটা চ্যাপ্টার 9 এবং 8 এ পড়ে আসছি, চ্যাপ্টার 8 এটা ভালো করে পড়ে আসছি, অ্যানোড ক্যাথোড এগুলো সম্পর্কে। সো আশা করি এখানে কোনো ঝামেলা হবে না। সো এটা হচ্ছে কার্বন দণ্ড। এটাকে যদি আমি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করি তাহলে এটা কিন্তু অ্যানোড হিসেবে কাজ করবে, অ্যানোড। আর এই গ্রাফাইটের কার্বনকে যদি আমি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করি, নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি, তাহলে তখন এটা ক্যাথোড হিসেবে কাজ করবে। সো গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এখানেই ঢুকাবো, Al2O3, ঠিক আছে? এই গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে এখানে ঢুকানোর পর আমরা ব্যাটারি চালনা করব, যার ফলে তড়িৎ বিশ্লেষণ হবে। সেই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি হবে? সেই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে মানে এটার বিজারণ শুরু হবে।
এখানে যে কার্বন দণ্ডটা আছে যেটা অ্যানোড হিসেবে কাজ করতেছে, এখানে অবভিয়াসলি নিঃসন্দেহে বিজারণ ঘটবে, জারণ ঘটবে, ঠিক আছে। সো জারণ ঘটার জন্য কোনটা যাবে? অক্সিজেন, অবভিয়াসলি, কারণ অক্সিজেন অলরেডি 2টা ইলেকট্রন গ্রহণ করছে, সো ওর 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, মানে ইলেকট্রনের ছাড়ন করতে হবে। ইলেকট্রনের ছাড়ন মানেই হচ্ছে জারণ। ওকে, এটা একটা সিম্পল ট্রিক বলে দিলাম যেটা আপনি মনে রাখতে পারবেন। তো অক্সিজেন, এখানে দেখেন যে অক্সিজেন অলরেডি 2টা ইলেকট্রন মানে -2 মানে 2টা ইলেকট্রন অলরেডি গ্রহণ করে রাখছে। তো ও যখন কার্বন দণ্ডের কাছে যাবে, অ্যানোডের কাছে যাবে, তখন ও 2টা ইলেকট্রন ত্যাগ করবে মানে এখানে জারণ হবে। তো 2টা ইলেকট্রন ত্যাগ করলে কি হয়ে যাবে? এদিকে দেখি অ্যানোডে জারণ, এখানে অ্যানোডে জারণ হবে, অ্যানোডে জারণ কি হবে? অক্সিজেন 2 মাইনাস 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেনে পরিণত হবে, দ্যাটস ইট। ওকে, আর তাহলে অক্সিজেন 2 মানে সেখানে গেল, আর Al3+, ওকে, Al3+, ও অলরেডি ইলেকট্রন ত্যাগ করে আছে, যার কারণে ও 3+, এজন্য ও ক্যাথোডের কাছে যাবে, ক্যাথোড থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হবে। Al3+, ও 3টা ইলেকট্রন, ও সরি এখানে ত্যাগ করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হবে, আর Al3+, ও অলরেডি ত্যাগ করে আছে, সো ও 3টা গ্রহণ করবে, 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হবে। সো এভাবে আমরা অ্যালুমিনিয়ামকে পাইয়া থাকি, বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়ামটাকে পেয়ে থাকি। ইজি ছিল। আচ্ছা, আরেকবার রিক্যাপ করি। প্রথমে এই যে বক্সাইট, এটা হচ্ছে আকরিক। এই বক্সাইটকে আমরা চূর্ণ বিচূর্ণ করে আমরা এটাকে ঘনীকরণ করলাম রাসায়নিক পদ্ধতিতে। তারপর রাসায়নিক পদ্ধতিতে কেন? কারণ এখানে মানে আকরিক অথবা খনিজ মৌল যে কোনো একটা বিক্রিয়া করতে পারে পদার্থের সাথে, যে কোনো একটা, তাই এক্ষেত্রে আমরা রাসায়নিক পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে একে ঘনীকরণ করলাম। এখন বলবে যে এটা কিভাবে বুঝবো? আসলে এটা বুঝার কোনো স্কোপ নাই, এটা মুখস্থ করতে হবে, এটা বইয়ে যেহেতু দেওয়া আছে একটাই, আমরা আপাতত এটা মুখস্থ করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর ঘনীকরণ করার পর এটাকে অক্সাইডে রূপান্তর করলাম। অক্সাইডে কিভাবে রূপান্তর করলাম? আমরা প্রথমে এটাকে অক্সাইডে রূপান্তর করার জন্য আমরা প্রথমে এখান থেকে মানে কি জানি, এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর আমরা সোডিয়াম অ্যালুমিনেট পাইছিলাম। সোডিয়াম অ্যালুমিনেটকে আমরা পানির সাথে বিক্রিয়া করেছিলাম, তারপর সেটা আমরা পাইছিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পরবর্তীতে আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করছি, মানে ভস্মীকরণ পদ্ধতি অবলম্বন করছি। এই ভস্মীকরণ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়েছিলাম। তো আমরা বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়ে গেছিলাম। তারপর সেই অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা গলাইছি। কিভাবে? আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলে যায়, এত উচ্চ তাপমাত্রা উৎপন্ন করা আমাদের পক্ষে সম্ভব না, যার কারণে আমরা কি ইউজ করছি? যার কারণে আমরা সোডিয়াম ক্রায়োলাইট ইউজ করছি, এবং এর তাপমাত্রা গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস থেকে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস আসে পড়ে, এবং আমরা সহজে গলিয়ে ফেলি। গলানোর মাধ্যমে আমরা কি করি? গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে এখানে রাখি একটা পাত্র, যেটা গ্রাফাইটের আস্তরণ যুক্ত। সেই গ্রাফাইটের আস্তরণ যুক্ত স্টিলের মধ্যে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড যুক্ত করলাম, মানে রাখলাম, এবং ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে একটা কার্বন দণ্ড যুক্ত করলাম, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কার্বনের আস্তরণ যুক্ত, গ্রাফাইট কার্বনের আস্তরণ যুক্ত স্টিলের সাথে যুক্ত করলাম, যার ফলে এই কার্বন দণ্ডটা, মানে এই কার্বন, এখানে যে কার্বন, গ্রাফাইটের কার্বন, সেটা ক্যাথোড হিসেবে কাজ করে, আর এখানে যে কার্বন, সেই কার্বন দণ্ডটা অ্যানোড হিসেবে কাজ করে। সো অ্যানোডে যায় অক্সিজেন, আর মানে অ্যানোডে যায় অ্যানায়ন বা অক্সিজেন 2 মাইনাস অক্সিজেন, তো অ্যানায়ন এখানে, আর ক্যাথোডে যায় ক্যাটায়ন Al3+। এইভাবে বিক্রিয়া হয়ে যায়, শেষ। এভাবে আমরা অ্যালুমিনিয়াম পেয়ে যাই। অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হয়ে যায়, শেষ। এবার আমরা এবার একটা জিনিস দেখি, এটার পরীক্ষায় আসার চান্স খুবই কম, আগে বলে দিই, বাট যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আমরা শিখতে পারি। যে বইয়ে দেওয়া আছে যে আমাদের ফেরামের কয়েকটা আকরিক, একটা হচ্ছে হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট। এটা বইয়ের 247 পৃষ্ঠায় দেওয়া আছে আয়রনের কয়েকটা আকরিক। সো তার মধ্যে যে ম্যাগনেটাইট আছে Fe3O4, এই ম্যাগনেটাইট আসলে কিভাবে হয়? Fe3O4, এটা আসলে কিভাবে হয় এটা দেখাচ্ছি। এখানে ফেরাস অক্সাইড থাকে প্লাস
হ্যাঁ, ফেরাস অক্সাইড থাকে। ফেরাস অক্সাইডের সাথে থাকে হচ্ছে প্লাস ফেরিক অক্সাইড। ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড যখন একসাথে হয় তখন কি হয় বলেন তো? Fe2 আর Fe3 হয়, Fe3 আর এখানে O3 আর O4, Fe3O4 ম্যাগনেটাইট। ওকে, সো এই ম্যাগনেটাইটের ভিতরে দুইটা জিনিস থাকে, ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড। সো আমরা যখন অক্সিজেনের উপস্থিতিতে এটাকে পুরাবো তখন আমরা কি পাবো বলেন তো? তখন যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে এটাকে পোড়াই তাহলে এই যে এর ভিতরে যে ফেরাস অক্সাইড আছে সেটা কিন্তু ফেরিক অক্সাইডে রূপান্তর হয়ে যাবে, Fe2O3। আর যদি এটা ফেরিক অক্সাইডে রূপান্তর হয়ে যায় তাহলে তো হোল জিনিসটাই ফেরিক অক্সাইডে রূপান্তর হয়ে যাবে, কারণ এটাও ফেরিক অক্সাইড এটাও ফেরিক অক্সাইড, তাই না? সো ফেরিক অক্সাইডে রূপান্তর হওয়ার পর আমরা এখন এই ফেরিক অক্সাইড থেকে বা ধাতব অক্সাইড, এই ধাতব অক্সাইড থেকে আমরা ধাতুটাকে নিষ্কাশন করব। কিভাবে? একটা বাত্তা চুল্লি লাগবে, আর এই বাত্তা চুল্লিটা আমাদের 246 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। আর এখানে একটা ভুল দেওয়া আছে, মানে বইয়ে যে বিক্রিয়াটা সেটা আমি সলভ করে দিচ্ছি, কোনো চিন্তা নেই। এই ফেরিক অক্সাইড Fe2O3 এটাকে আমরা কিভাবে এটার থেকে কিভাবে আমরা ফেরাম পাবো, জাস্ট অনলি ফেরিক অক্সাইড থেকে কিভাবে জাস্ট অনলি ফেরামটাকে পাবো। সো প্রথমে একটা বাত্তা চুল্লি আনবো যেটা 246 পৃষ্ঠায় আঁকা আছে, আপনারা দেখে নেবেন। সো সেই ফেরিক অক্সাইডটাকে আমরা সেই বাত্তা চুল্লিতে রাখবো, রাখার পর এক্সট্রা আরো কিছু রাখবো, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন। এটাকে আমরা বলে থাকি কার্বনকে বলে থাকি কার্বন বা কোক কয়লা। ওকে, মানে এগুলো একসাথে আমরা মিশায় রাখবো আর কি ওই বাত্তা চুল্লিতে। সো বাত্তা চুল্লিতে যখন রাখার পর উত্তপ্ত করবো, যে বিক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট বিক্রিয়া। তারপর কি হবে? উত্তপ্ত করার পর যে কার্বন ছিল সেই কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। কেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? কারণ সেই বাত্তা চুল্লিতে আমরা অক্সিজেন প্রবাহ করব। সো অক্সিজেন প্রবাহ করার ফলে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। দেন কি হবে? দেন আমরা এই কার্বন ডাইঅক্সাইড আবার কার্বনের সাথে বিক্রিয়া করবে। ফলে কি হবে? ফলে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড। আর এখানে হচ্ছে খেলা, যে কার্বন মনোক্সাইড উৎপন্ন হওয়ার পর যেটা হবে, কার্বন মনোক্সাইড এই ফেরিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেরাম আর কার্বন ডাইঅক্সাইড। দ্যাটস ইট। সো এটাই ছিল কিভাবে আমরা মানে আয়রন ধাতু নিষ্কাশন করি। আশা করি ক্লিয়ার।